আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মুসলিম বিশ্ব সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরে শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। গাজায় মসজিদে হামলা করেছে ইসরায়েল, একদিনে নিহত ৩৮। এদিকে গাজায় অভিযানের মুখে এক জিম্মি নারীর মৃত্যু। আরো জানিয়ে দিচ্ছি, জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি, ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে 10,000 সেনার বিনিময়ে কিমের দেশকে তেল ও ক্ষেপণাস্ত্র দিয়েছে পুতিন। আরো জানিয়ে দিচ্ছি, এভাবে আমাকে থামানো যাবে না বলছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আইসিসির সাহসী পদক্ষেপ বলছেন এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল, একদিনে নিহত ৩৮। আল জাজিরা বলছে, গাজায় বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আরদোয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে নুসেইরাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মসজিদটির মুয়াজ্জিন আদনান ইমাদ আল দিন বলছেন, নামাজের পরে মসজিদটিতে হামলা হয়েছে, তবে এই হামলায় সময় মসজিদে কেউ ছিল না বলেও জানান তিনি। আল দিন আরো বলেছেন, তারা কেউ চায় না আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদে আগের থেকে আরো ভালোভাবে তৈরি করা হবে। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতে ঘনবসতি এলাকা বাস্তায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালিয়েছে দখলদার এই বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত আরো 20 জন, আহতের সংখ্যা মোট 66। আল জাজিরা বলছে, কোনো ধরনের সতর্কতা ছাড়াই 8তলা ভবনে 4টি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দে রাজধানী বৈরুত জুড়ে শোনা গেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাস্তারায় আল মৌনি স্ট্রেটের ইসরায়েলি বিমান বাহিনীর 5টি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি 8তলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গাজায় এক জিম্মি ইসরায়েলি নারীর মৃত্যু। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের মুখে এক ইসরায়েলি জিম্মি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করছে হামাস। গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। হামাসের সশস্ত্র শাখা বলছে, গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলার সময় জিম্মি করা এক ইসরায়েলি নারীর উত্তর গাজার যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন তিনি। অন্যদিকে এই মন্তব্যের জবাবে ইসরায়েল সামরিক বাহিনী বলছে, তারা এটি তদন্ত করেছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলছে, কয়েক সপ্তাহ পরে নারী জিম্মিদের সাথে তাদের যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। চলিত বছরে 1 অক্টোবর থেকে উত্তর গাজায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি সেখানে ত্রাণের ট্রাক সহ সব ধরনের মানবিক কর্মসূচিও ভৌগোলিক করে দিয়েছে ইসরায়েলি দখলদার সেনারা। আবু ওবেদার বিবৃতিতে, ইসরায়েলি নারী জিম্মির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এখনো। এছাড়া তার বিবৃতিতে এটি পরিষ্কার নয় যে কিভাবে বা কখন তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এফপিকে জানিয়েছে যে তারা দাবিটি খতিয়ে দেখছেন। গত বছরে হামাসের আক্রমণের সময় যা গাজা যুদ্ধের সূত্রপাত হয়, হামাসের যোদ্ধারা 251 জনকে জিম্মি করেছিল, যাদের মধ্যে 97 জন এখনো গাজায় বন্দী রয়েছে, যার মধ্যে 34 জন মারা গেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। বাকি 121 জন গত বছরের নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান। এই নারী জিম্মি মৃত্যুর ঘটনায় গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্তি করার জন্য ইসরায়েলি সরকারের উপর আরো চাপ বাড়ানো হচ্ছে। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা মনে করেন, যুদ্ধবিরতির চুক্তি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার সেরা বিকল্প, কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে মেনে নেয়নি। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানিয়েছে, আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে টহল পুলিশ দলের উপর গুলি ছুড়েছে এক বন্দুকধারী। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গোলাগুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। 2 জন প্রত্যক্ষদর্শী বলছেন, দূতাবাসের কাছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দ্রুত ছুটে আসে। দেশটির একটি নিরাপত্তা সূত্র বলছে, পুলিশ বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছেন এবং অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। রয়টার্স বলছে, দেশটিতে ইসরায়েলি বিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে রাবিয়াহ এলাকা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে জর্ডানের বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দিবে আর নিবে, 10,000 সেনার বিনিময়ে কিমের দেশকে তেল ও ক্ষেপণাস্ত্র দিয়েছে
করেছে রাশিয়া। সিওলের তরফে জানা গিয়েছে, সরকারি তরফে এক অনুসন্ধানী দল তদন্ত করে এই তথ্য জানিয়েছে। দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা উপদেষ্টা শিন উত্তন সিক জানাচ্ছেন, পিয়ংইয়নের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংযম এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। সেই সঙ্গেই তারা দাবি, নানাভাবে কিমের দেশকে অর্থনৈতিক সাহায্য করেছে মস্কো। এদিকে দক্ষিণ কোরিয়ার অলাভজনক সংস্থা ওপেন সোর্স সেনেটারের তরফে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার তেলও পাঠিয়েছে রাশিয়া। কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে দেখা যাচ্ছে, গত 8 মাসে পিয়ংইয়নের 12টি তেলের ট্যাঙ্কের সব মিলিয়ে 43 বার রাশিয়ার বন্দরের এক তেলের টার্মিনালে গিয়ে ঘাঁটি গাড়ে। এভাবেই সেনার বিনিময়ে বন্ধু উত্তর কোরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দাবি তেমনই। গত বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া গিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের কাছে। বৈঠক করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তখন যুদ্ধের ময়দানে মস্কোকে নিঃস্বার্থভাবে সব রকম সাহায্যের আশ্বাস দেন কিম। সেই থেকেই জল্পনা ইউক্রেনের যুদ্ধ আবহে দুদেশের মধ্যে অস্ত্র চুক্তি হয়েছে। এর আগেও কিমের দেশের বিরুদ্ধে ক্রেমলিনের অস্ত্র দেওয়ার অভিযোগ এনেছে পশ্চিমারা। সম্প্রতি হোয়াইট হাউস দাবি করছে, প্রায় 1000-এর উপরে সামরিক অস্ত্র বোঝাই কন্টেনার পিয়ংইয়ং থেকে গিয়েছে মস্কোতে। তারপরই জানা যায়, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তার আগে বন্ধু কিমের আমন্ত্রণে সাড়া দিয়ে চলিত বছরের জুন মাসে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এভাবে আমাকে রোখা যাবে না, গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে গর্জে উঠলেন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে বলতে শোনা গিয়েছে, ইসরায়েলি বিরোধী কোনো অশোভন সিদ্ধান্ত আমাদের বাধা দিতে পারবে না এবং এভাবে আমাকে আমাদের দেশকে রক্ষা করা থেকে রোখা যাবে না। তার দাবি, আমার চাপের কাছে নত স্বীকার করব না। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসিকে পাল্টা আক্রমণও করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, হেগেরে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত স্থাপিত হয়েছিল মানবতাকে রক্ষা করার জন্য। আজ সেটাই মানবতার শত্রু হয়ে উঠেছে। তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রসঙ্গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ দমন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেতানিয়াহু ও দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে। যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে এই দুইজনের বিরুদ্ধে। আইসিসি জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধ যথা খুন, নিপীড়ন এবং অমানবিক নানা অপরাধ করেছে নেতানিয়াহু ও গ্যালেন্টো। পাশাপাশি যুদ্ধের এক অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গাজায় খাদ্য, জল ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় বস্তুর সরবরাহ আটকে দিয়ে বিপুল সংকট ও মৃত্যুর পরিস্থিতি তৈরি করার অভিযোগও রয়েছে নেতানিয়াহু এবং গ্যালেন্টের বিরুদ্ধে। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে এবং নারী। নেতানিয়াহু দেশের অভিযানে গাজায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এই এক বছরে কার্যরত ভেঙে গিয়েছে গাজার স্বাস্থ্য পরিষেবাও। হাসপাতালগুলোয় উপচে পড়ছে মৃতের সংখ্যা। সর্বত্র এই ওষুধ ধ্বংসের চিহ্ন এবং আর স্বজনহারা কান্নায় শুধু রয়েছে গাজাবাসীদের। দেখা দিয়েছে ওষুধের আকাল। এই সংঘাত থামানো নিয়ে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে মিশর, কাতার, সৌদি আরবের মতো দেশ, কিন্তু লক্ষ্যে অবিচল ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ বলছেন এরদোয়ান। গাজা সংঘাতে যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন। খবর এপি এবং দ্য টাইমস অফ ইসরায়েলের। এরদোয়ান বলেন, আইসিসি এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা। এর আগে আইসিসি মানব অধিকার বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু, গ্যালেন্টো সহ আরো কয়েকজনকে এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে তুরস্ক আইসিসির সদস্য না হওয়ায় সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এই সিদ্ধান্তকে
তুরস্ককে সমর্থন করেছেন। তারও আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাশাপাশি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজেকের আকাশ সীমানা ব্যবহারের আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এরদোয়ানকে স্বৈরাচারী উল্লেখ করে বলেন, তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করেছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান। এ নিয়ে তুরস্ক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত স্থগিত থাকবে যতক্ষণ না তারা গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়।